আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2021-এ আসা প্রশ্নটি। আর এই প্রশ্নটি আমি আজকে যে বই থেকে সমাধান করছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি। আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটি অধ্যায় অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। অধ্যায়ভিত্তিক যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো অত্যন্ত সুন্দরভাবে সমাধান করা আছে। অধ্যায়ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নগুলোকে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা আছে। আর কোনো একটা প্রশ্নের সমাধান দেখে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে খেয়াল করবেন ওই প্রশ্নের উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে। আর এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন। আর আপনাদের জন্য শুধুমাত্র ইজি কেমিস্ট্রি নয়, আমরা নিয়ে এসেছি ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি ম্যাথ, ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সবগুলো বইয়ের এরকমই একটা করে ইজি এডিশন। তো আপনাদের এখন একটা ছোট্ট কাজ হচ্ছে এই বইগুলো সংগ্রহ করে ফেলা আর আপনাদের এসএসসি পরীক্ষার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, স্কুলের পরীক্ষার জন্য যে 100% প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিটা নিয়ে নিশ্চিত করা। এবার চলুন আমরা আমাদের উদ্দীপকে ফিরে আসি। দেখেন উদ্দীপকে দেওয়া আছে কি লিথিয়াম MN, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার RQ আর Br। তাহলে একটু খেয়াল করেন এখানে লিথিয়াম এটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে আমাদের 17 নম্বর গ্রুপ। আমরা দেখেই বুঝতেছি কারণ কি ব্রোমিন আছে, ব্রোমিন হচ্ছে একটা হ্যালোজেন মৌল। তার মানে এখানে কিউটা হবে ফ্লোরিন, আরটা হবে কি ক্লোরিন, আর এখানে আমার এমটা হবে কি সোডিয়াম। এবার আসেন এখানে MnQr মৌলের প্রতীক নয়, প্রতীকী অর্থে ব্যবহৃত। এবার সোডিয়াম, তাহলে আমাদের এনটা কি হবে? আমাদের এমটা হবে পটাশিয়াম। ঠিক আছে, তাহলে এম হচ্ছে সোডিয়াম, এন হবে কি আমাদের পটাশিয়াম। এবার খেয়াল করেন কি বলা হয়েছে, সমযোজী যৌগ কাকে বলে? সমযোজী যৌগ কাকে বলে? যে সকল অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনের ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে সেই সকল যৌগকে বলা হয় সমযোজী যৌগ। তাহলে খেয়াল করেন সমযোজী যৌগ কাদের বলে? যে সকল অধাতব পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করে সেই সকল যৌগকে সমযোজী যৌগ বলে। এবার আসেন খ, ক্রিপ্টন স্থিতিশীল কেন ব্যাখ্যা করো। আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই, ক্রিপ্টনটা হচ্ছে কি? ক্রিপ্টনটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, 18 নম্বর গ্রুপের মৌল। ক্রিপ্টনে যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখেন ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা এরকম 1s, ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। আমরা যদি ক্রিপ্টনের সর্বশেষ শক্তি স্তরের দিকে তাকাই, সর্বশেষ শক্তি স্তরটা কি আছে? ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। আর আমরা জানি স্থিতিশীলতার শর্ত কি? স্থিতিশীলতার শর্ত হচ্ছে হয় সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ অবস্থায় থাকতে হবে অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে হবে। এটা আমাদের পরিপূর্ণ অবস্থায় আছে, তার মানে সে স্থিতিশীলতার যে শর্ত পূরণ করা দরকার সেটা করে ফেলেছে। তাই আমাদের ক্রিপ্টনটা হবে কি? ক্রিপ্টনটা হবে একটা স্থিতিশীল মৌল। এবার যদি আমরা আমাদের ঘ নম্বর প্রশ্নে এসে পড়ি, Mn ও R এর আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো। তাহলে খেয়াল করেন এমটা তো আমরা আগে নির্ণয় করেছি সোডিয়াম, আরটা আমরা বের করেছি কি ক্লোরিন, আর এনটা হচ্ছে কি পটাশিয়াম। তো চলেন আমরা একটু লিখে ফেলি। এম হচ্ছে সোডিয়াম, আর হচ্ছে ক্লোরিন, আর হচ্ছে কি ক্লোরিন, আর এন হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এবার খেয়াল করেন সোডিয়াম আর ক্লোরিন তারা কি একই পর্যায়ের, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে কি সোডিয়াম আর ক্লোরিন, আর আমাদের সোডিয়াম আর পটাশিয়াম একই গ্রুপের মৌল। তাহলে এবার খেয়াল করেন আমরা জানি কি আয়নীকরণ শক্তি, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কি এই তিনটার মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি হবে, কার আয়নীকরণ শক্তি কম হবে, সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি কি আয়নীকরণ শক্তি কাকে বলে? আমরা সবাই জানি কোনো একটি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি প্রয়োজন তাকে বলা হয় কি আয়নীকরণ শক্তি। আর আমরা এটাও জানি যে একই গ্রুপের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায় পাশাপাশি কি পাশাপাশি কি শক্তিস্তর বৃদ্ধি পায়? পায় না। তাহলে একই গ্রুপের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? মৌলের জাস্ট পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। নিউক্লিয়াসে কি হয়? তার মানে হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন বাড়ে আর সর্বশেষ শক্তি স্তরে কি একটা একটা করে ইলেকট্রন যুক্ত হয়। ফলে কি হয়? সর্বশেষ শক্তি স্তর এবং কেন্দ্রের যে নিউক্লিয়াস তাদের মধ্যবর্তী আকর্ষণ কি বেড়ে যায়। তাই একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়? মৌলের পারমাণবিক আকার ছোট হয়। এবার খেয়াল করেন সোডিয়াম আর ক্লোরিন,
সোডিয়ামটা হচ্ছে বামে অবস্থিত, সোডিয়ামটা হচ্ছে পর্যায় সারণীর বামে অবস্থিত, আর ক্লোরিনটা হচ্ছে পর্যায় সারণীর ডানে অবস্থিত, মানে নিষ্ক্রিয় গ্যাসের আগে আর কি। তো যেহেতু সোডিয়ামটা বামে অবস্থিত, তার মানে সোডিয়ামের আকারটা হবে কি ক্লোরিন থেকে বড়, আর পরমাণুর আকার বড় হলে কি হয়, তার সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করা সহজ হয়। তাহলে ইলেকট্রন অপসারণ করা সহজ মানে কি, আয়নীকরণ শক্তি কম। আর ক্লোরিনের আকারটা ছোট হয়, কি হয়, ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করাটা কি হয়, কঠিন হয়। আর কঠিন আর ইলেকট্রন অপসারণ করা কঠিন মানে কি, আয়নীকরণ শক্তি বেশি। তার মানে ক্লোরিন আর সোডিয়ামের মধ্যে ক্লোরিনের আয়নীকরণ শক্তিটা হবে কি বেশি। এবার আসেন গ্রুপ ভিত্তিক ধর্মে যদি আমরা এসে পড়ি, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। আর আমরা জানি কি, পরমাণু বড় হলে কি হয়, সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করা সহজ, আর ইলেকট্রন অপসারণ করা মানে কি, আয়নীকরণ শক্তি। এখন সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে সোডিয়াম হচ্ছে উপরে, পটাশিয়ামটা হচ্ছে কি নিচে। তার মানে পটাশিয়ামের আকারটা বড়, আর আকার বড় হলে কি হবে, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর আর কেন্দ্রের নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বলটা কি হবে, কম হবে। ফলে পটাশিয়াম থেকে আমরা খুব সহজে কি করতে পারবো, ইলেকট্রন অপসারণ করতে পারবো। তাই সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা হবে বেশি। তাহলে আমাদের আয়নীকরণ শক্তিটার ক্রম আমরা কি পাচ্ছি, আমরা আয়নীকরণ শক্তিটার ক্রম পাচ্ছি এরকম, ক্লোরিন গ্রেটার দেন সোডিয়াম, আর সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের আয়নীকরণ শক্তির ক্রম। আমাদের কাছে এটাই জানতে চাওয়া হয়েছে। আশা করি ঘ নাম্বার প্রশ্নটা কীভাবে আমরা করবো সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। এবার যদি আমরা একটু ঘ নাম্বার প্রশ্নে তাকাই, এম ও আর দ্বারা গঠিত যৌগ এবং Q2 অণুর মধ্যে বন্ধন কি একই প্রকৃতির, যুক্তি সহ মতামত দাও। তো চলেন আমরা যুক্তি সহ একটু মতামত দেওয়ার চেষ্টা করি। সোডিয়াম আমরা জানি কি, সোডিয়ামটা হচ্ছে কি ধাতু, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা, সোডিয়াম হচ্ছে ধাতু, আর ক্লোরিন কি অধাতু। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি একটু। এখন সোডিয়ামের অষ্টক পূরণ করার জন্য একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে, আর ক্লোরিনের অষ্টক পূরণ করার জন্য কি করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাই সোডিয়াম আর ক্লোরিন কি করে, তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে, যখন সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে তখন সোডিয়াম কি করে, সোডিয়াম সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, আর ওই একটা ছাড়া ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে কি করে, Cl- বা ক্লোরাইড আয়নে পরিণত হয়, এবং তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে, আয়নিক বন্ধনটা তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে, আপনার সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। আর যেহেতু একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে এই বন্ধনটা তৈরি হচ্ছে, আমরা জানি ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন তৈরি হয় সেই বন্ধনকে কি বলা হয়, আয়নিক বন্ধন। তার মানে NaCl এর মধ্যে আছে আয়নিক বন্ধন। আপনারা চাইলে চিত্র এঁকেও দেখাতে পারেন, এবার আসেন আমাদের Q2তে কিউটা হচ্ছে কি, কিউ হচ্ছে ফ্লোরিন হচ্ছে একটা অধাতু। ফ্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, এটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন ফ্লোরিন কি করে, ফ্লোরিন যখন অণু গঠন করার সময় কি করে, ফ্লোরিন আমরা যদি একটু ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু ভেঙে দেখাই, এটা হচ্ছে উত্তেজিত অবস্থা আর কি, ফ্লোরিনের এরকম থাকে আর কি, উত্তেজিত অবস্থা না বলে যদি একটু ভেঙে দেখাই, আর একটু ভেঙে দেখাচ্ছি আর কি, 2s2 2 2 1। তাহলে দেখেন এটা একটু আমরা কি করেছি, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা একটু ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। এখন এটা যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে দেখতে পাচ্ছি কি, এই পি যে শক্তি স্তরটা, এই পিটাকে সমশক্তি সম্পন্ন আরও তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 2px 2py, সরি একটা ভুল করেছি, সেটা হচ্ছে আপনার 2pyটা আগে হবে, পরে হবে 2pz, 2py pz। তাহলে এটাকে কি করা যায়, সমশক্তি সম্পন্ন আরও তিনটা শক্তি স্তরে পি উপশক্তি স্তরটাকে ভাগ করা যায়, 2px 2py 2pz। এখন 2pz এর দিকে যদি তাকাই, আমাদের একটা ইলেকট্রন দরকার অষ্টক পূরণ করার জন্য, তখন আমার ফ্লোরিনটা গিয়ে কি করে, সে আরেকটা ফ্লোরিন পরমাণুর সাহায্য নিয়ে সে কি করে, আপনার অষ্টক পূরণ করে এইভাবে, মানে ইলেকট্রন শেয়ার করে একে অপরের সাথে, অষ্টক পূরণের মাধ্যমে সে সমযোজী বন্ধন গঠন করে। এইখানে থাকে তার শেয়ার, কিন্তু সে একটা ইলেকট্রন। যেহেতু আমরা জানি কি, অধাতুর মধ্যে যখন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে
বন্ধন গঠিত হয় সেই বন্ধনকে কি বলা হয়? সমযোজী বন্ধন। তাহলে আমাদের কিউ2তে আমরা যে বন্ধনটা পাইছি অর্থাৎ ফ্লোরিনে আমরা যে বন্ধনটা পেয়েছি সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে বন্ধনটা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর আমরা ফ্লোরিনে যে বন্ধনটা পেয়েছি সেটা হচ্ছে কি? সমযোজী বন্ধন। তাহলে এই দুইটা যৌগে বা তাহলে এমআর দ্বারা গঠিত যে যৌগ সেই যৌগের বন্ধন হবে এক ধরনের, আর কিউ2 অণুর মধ্যে বন্ধনটা হবে কি? আরেক ধরনের। তার মানে এই দুইজনের মধ্যে কি? বন্ধনটা ভিন্ন ভিন্ন। আর এটাই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি আপনারা ঘ নম্বর প্রশ্নটা কীভাবে সমাধান করেছি সেটা বুঝতে পেরেছেন। তো তো এরকম আরও ভিডিও ক্লাস দেখতে চাইলে আপনাদের কি করতে হবে? এরকম আরও ভিডিও ক্লাস দেখতে হলে আপনাদের ইজি কেমিস্ট্রি বইটি জলদি থেকে জলদি করে সংগ্রহ করে ফেলতে হবে। আশা করি আপনারা অতি শীঘ্রই এই বইটি সবাই সংগ্রহ করে ফেলবেন। তো আজকের ক্লাসটা এতটুকুই। আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।